বিশ্বের বুকে বাংলার মুখ যারা চিনিয়েছেন, বুক চিতিয়ে তুলে ধরেছেন লাল সবুজ পতাকা। বাংলাদেশকে যারা চিনিয়েছেন নবরূপে, পাখির পাখায় উড়িয়ে দিয়েছেন বাংলা নামের দেশটিকে। সেই সব দূতকে নিয়ে ডিবিসি নিউজের বিশেষ আয়োজন প্রাউড অফ ইউ। কারণ আমরাও তাদের বলতে চাই প্রাউড অফ ইউ। ঢাকা টু কলকাতা 560 টাকায় কিভাবে যাওয়া যায়, সেই সময় আমি শুরু করেছিলাম। তখন আমার কোনো ক্যামেরা ছিল না, আমার কাছে একটা আইফোন ছিল, আইফোন এসি, যেটার স্টোরেজ ছিল 16 জিবি। 16 জিবির মধ্যে 14 জিবি হচ্ছে সিস্টেমে খেয়ে ফেলছিল, 2 জিবি বাকি ছিল। আমাদের দেশে যারা ট্রাভেল ব্লগিং শুরু করেছেন, ট্রাভেল নিয়ে কাজ করছেন, তারা শুধু প্রাচীন স্থাপত্য বা ইতিহাস ঐতিহ্যের যে জায়গাগুলো আছে বা পুরনো স্থাপনাগুলো রয়েছে, সেইগুলোর নান্দনিকতাকেই ফোকাস করছেন। এটার পেছনে যে একটা সমৃদ্ধ ইতিহাস রয়েছে, ইন্টারেস্টিং কিছু বিষয় আছে, যেই তথ্যগুলো মানুষ জানতে পারে এবং জানার দরকার, সেই বিষয়গুলো মোটামুটি এড়িয়ে যাচ্ছেন। একটা ক্যামেরা ধরছেন, হ্যালো গাইস, হাই গাইস, দেখুন কি দারুণ একটি ভবন, এই পর্যন্তই শেষ। কিন্তু ভবনের সাথে যে সেই প্রাচীন ইতিহাস, সেটা অধিকাংশ ক্ষেত্রেই নাই। এটাই আমার মাথায় ঢুকলো। লেখাপড়া শেষে পেশাজীবন শুরু করেছিলেন সাংবাদিকতা দিয়ে। এখন অবশ্য তার পরিচয়ে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে। ইউটিউবে তার চ্যানেলের সাবস্ক্রাইবার প্রায় 28 লাখ। কেবল বাংলা কন্টেন্ট দিয়েই তিনি জয় করেছেন মানুষের মন। বাংলাদেশের ইতিহাস, ভ্রমণ, তথ্যবহুল কন্টেন্ট ক্রিয়েটরের কথা বলতে গেলে তার নাম আসবে প্রথম সারিতে। বলছি সালাউদ্দিন সুমনের কথা। আজ আমাদের স্টুডিওতে আছেন ভ্রমণ কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন। কেমন আছেন আপনি? হ্যাঁ, অনেক ভালো আছি। শুরুতেই আমি আপনার কাছে জানতে চাই যে আপনি পড়াশোনাটা শুরু করলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগ থেকে, এরপর পেশা জীবনও শুরু করলেন সাংবাদিকতা দিয়ে। সেখান থেকে হুট করে একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আসা, এবং অনেকেই জানে যে কন্টেন্ট ক্রিয়েটর পেশাটা আসলে অনেকটা রিস্কি। তো এই রিস্কটা কেন নিলেন আপনি? আসলে জীবিকার তাগিদেই নিয়েছি। আমি যখন সময় টিভিতে চাকরি করি, তখনই ভাবছিলাম, তখন আমি স্পেশাল করেসপন্ডেন্ট অথবা সিনিয়র রিপোর্টার ছিলাম, তারপরে তো স্পেশাল করেসপন্ডেন্ট হয়েছি। সেই সময় থেকে আমি ভাবছিলাম যে যখন আমার প্রমোশন হচ্ছিল, স্যালারি বাড়ছিল, আনন্দ হওয়ার কথা, কিন্তু আমার ভয় পাচ্ছিল যে স্যালারি বাড়ছে, কোনো এক সময় হয়তো ডেকে বলবে তোমার আর দরকার নেই, তোমার জায়গায় তো আরও 5-7 জন নেওয়া যায় এই বেতন দিয়ে। এই চিন্তা থেকেই ভাবছিলাম যে এর পাশাপাশি কি করা যায়। আমি চিন্তা করেছিলাম যে আচ্ছা, খাবারের হোটেল দিলে কেমন হয়, সিঙ্গারা বেচলে কেমন হয়, চাকরির পাশাপাশি যেটা দিয়ে অন্তত আমার বাসা ভাড়ার টাকাটা হবে। কোনো কিছুই হচ্ছিল না। শেষমেশ আমি একদিন ইউটিউব চ্যানেল দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে একটা ট্রাভেল ভিডিও কন্টেন্ট দেখছিলাম, সায়েন্স ওয়ার্ল্ড নামে চ্যানেলের, সাইম ভাইয়ের চ্যানেল। তখনও তাকে আমি চিনতাম না। উনি ভুটানের একটা ভিডিও তৈরি করেছিলেন। সেটা দেখার পরে মনে হলো যে আচ্ছা, আমি কেন রেস্টুরেন্ট নিয়ে ভাবছি, আমি কেন সিঙ্গারা নিয়ে ভাবছি। তো আমি তো এই টেলিভিশনের সাথে আছি, ক্যামেরা, লাইট, ভিডিও এডিটিং, এই সেই এগুলো তো আমার টুকটাক জানাই আছে। তাহলে আমি কেন কন্টেন্ট তৈরি করছি না? সেই জায়গা থেকেই আমার প্রথম চিন্তা যে আমি ইউটিউবিং শুরু করব। তারপরে আমি এই চিন্তা করার পরেই কিন্তু আমি কাজ শুরু করিনি। আমি চিন্তা করেছি কি করা যায়। আমি বেশ কয়েক মাস, মানে অফিস থেকে আসার পরে রাতে কোনো দিন ভোর 5টা পর্যন্ত কন্টেন্ট দেখেছি যে কি করা যায়, কি করা যায়। এই চিন্তাটা আমি ঠিক করেছি। তারপরে চিন্তা করলাম যে আসলে ইতিহাস ঐতিহ্য নিয়ে ভালো কোনো কন্টেন্ট আমার চোখে বাংলায় পড়ছে না। যারাও ওই যে ঐতিহাসিক স্থানগুলোতে যাচ্ছেন, শুধু ওই রাজবাড়ির কথাই বলছেন, হয়তো সেইখানকার নান্দনিকতার কথা বলছেন, কিন্তু এর পেছনের ইতিহাস বলছেন না। আমি চিন্তা করলাম যে আচ্ছা, এর সাথে ইতিহাসটা অ্যাড করলে কেমন হয়। এই চিন্তা থেকেই আমি ইতিহাস নিয়ে কাজ শুরু করি। এবং আমি আরেকটা জিনিস ভাবি যে এমন একটা কিছু করতে চাই যেটা দিয়ে মানুষ শুরুতে খুব আকৃষ্ট হবে আমার ভিডিওর প্রতি। আমি সরাসরিই বলছি, আমি কিন্তু আমার জীবিকার তাগিদেই কিন্তু ইউটিউবে এসেছি। অনেকে হয়তো বলবেন যে আমি শখে এসেছি, এখান থেকে ইনকাম হয়েছে, আমার এখান থেকে ইনকাম করার ইচ্ছা ছিল না। আমি সেটা বলছি না, বাস্তবতাটাই আমি বলছি। আমি চেয়েছিলাম যে আমি এমন কোনো কন্টেন্ট তৈরি করব যেটা মানুষের কাছে যাবে। আর ইতিহাস নিয়ে তো আমার আগ্রহ ছিলই। আমি ভাবলাম যে বাংলাদেশে, আমাদের এই সাবকন্টিনেন্টে 2টা ক্যারেক্টার খুবই পরিচিত। একটা হচ্ছে নবাব সিরাজউদ্দৌলা। তার সমপর্যায়ে যদি ধরি যে কাউকে, অনেকেই আছেন সিরাজউদ্দৌলাকে চিনবেন না, কিন্তু মীর জাফরকে চিনবেন, এইরকম একটা ক্যারেক্টার। আমি যখন শুরু করি ঠিক সেই সময় দেখলাম একটা টেলিভিশনে নবাব সিরাজউদ্দৌলার বংশধর বাংলাদেশে পাওয়া গেছে, এরকম একটা
নিউজ আমি দেখেছি। দেখার পরে আমার মাথায় চিন্তা হলো, আচ্ছা নবাব সিরাজউদ্দৌলার মতোই পরিচিত, জনপ্রিয় বলবো না, উনি তো নেগেটিভলি পরিচিত, মীর জাফর, তার কি অবস্থা, তার সম্পর্কে আমি খোঁজার চেষ্টা করলাম, বিভিন্ন আমি গুগল করলাম, বিভিন্ন পত্রপত্রিকা ঘাঁটলাম, কোথাও কিছু নেই যে তার বংশধর কেউ আছে কিনা। আমি তখনই সিদ্ধান্ত নিলাম আমি মুর্শিদাবাদ যাব, মীর জাফরের বংশধরদের খোঁজার চেষ্টা করব, জানি না পাবো কিনা, যদি পেয়ে যাই তাহলে হয়তো এটা আমার জন্য, চ্যানেলের জন্য একটা ভালো কিছু হতে পারে। তো যাই, আমি পেয়েও যাই এবং সেই ভিডিওটা করি। এরপর থেকেই কিন্তু আমার প্রথমে যখন আমি কাজ শুরু করি টুকটাক, তখন আমার 6 মাসে 100টা সাবস্ক্রাইবারও হয় না, মানে 96-94 আটকে থাকে। ভালো ভালো কন্টেন্ট দিই বা চেষ্টা করি, কিন্তু হয় না। কিন্তু ওই ভিডিও দেওয়ার পরে আমার মনে আছে একদিনে আমার সম্ভবত 70 থেকে 78 এরকম একটা সংখ্যা হবে, এরকম 70 থেকে 78 হাজার ফলোয়ার বেড়েছে একদিনে সাবস্ক্রাইবার। এভাবেই আর কি আমার শুরু, আর কি সাংবাদিকতা চলাকালীনই আমার ইউটিউবিংটা শুরু হলো। এই যে আপনি বলছেন যে ইতিহাস ঐতিহ্য আপনি তুলে ধরার চেষ্টা করেন, আপনি যেই কন্টেন্ট বানাচ্ছেন সেখানে তো আগে একটা আপনার সাবজেক্ট নির্ধারণ করতে হয়। তো আপনি সাবজেক্ট নির্ধারণ করার পরে আগে কি স্ক্রিপ্ট করেন, নাকি ওখানে যাওয়ার পরে শুট করার পরে এরপরে সেই অনুযায়ী আপনি? আসলে আমি যখন টেলিভিশনে কাজ করতাম আমি দেখতাম যে আমার চোখের সামনে হয়তো কাউকে একটা স্পেশাল স্টোরি দেওয়া হয়েছে, তুমি এটার উপর একটা বিশেষ প্রতিবেদন তৈরি করবে। আমি দেখতাম যে আগেই পিটিসি লেখা, পিটিসি মুখস্থ, তার আগেই স্ক্রিপ্ট লেখা, কী দিয়ে শুরু করবে কী দিয়ে শেষ করবে, সম্পূর্ণ স্ক্রিপ্ট লিখে নিয়ে যাচ্ছেন। কিন্তু আমি এটা মানে এইটা আমি কখনোই ফলো করিনি, ইভেন যখন সাংবাদিকতা করতাম তখনও না। কারণ আমি জানি না একটা স্পটে যাওয়ার পরে আমি কি ছবি পাবো। কারণ আমি চিন্তা করি, আমি যখন ট্রেনিং পেয়েছি বিভিন্ন সময় শুনেছি, যখন সাংবাদিকতা হাঁটি হাঁটি পাপা, যে মানি শট বলে একটা কথা আছে, সবচেয়ে সুন্দর ছবি দিয়ে স্টোরিটা শুরু করতে হবে। তো সবচেয়ে সুন্দর ছবি আমি গিয়ে কি পাবো এটা আমি এখনও জানি না, তাহলে আমি কিভাবে প্রথম সেন্টেন্সটা লিখব যে এটা দিয়ে স্টোরি শুরু হবে। আমি যাওয়ার পরে দেখি যে সবচেয়ে আকর্ষণীয় কোনটা ছবি, তার সাথে রিলেট করে স্ক্রিপ্টটা শুরু করা, এবং যা যা বিষয় পাই সবগুলো নোট ডাউন করে নিয়ে আসার পরে সবগুলো ভিডিও আমি আগে প্যানেলে দেখি, দেখার পরে আমি স্ক্রিপ্ট লেখা শুরু করি। আচ্ছা, অনেকেই বলে যে যারা আসলে কন্টেন্ট ক্রিয়েটর, কন্টেন্ট বানানোর জন্য যারা ঘুরে বেড়াচ্ছে, তারা আসলে ঠিক প্রকৃতিটাকে সেভাবে সেই চোখ দিয়ে দেখতে পারে না। একজন ভ্রমণকারী বা একজন যিনি ট্রাভেলার, তিনি যেভাবে দেখছেন, আপনার কাছে কি মনে হয়? আসলে এটা আসলে অমূলক নয়। প্রকৃতিকে বুঝতে হলে প্রকৃতির সাথে মিশে যেতে হবে, এটাতে আমি কখনোই দ্বিমত পোষণ করি না। আমারও তো মনে হয় মাঝে মাঝে যে আচ্ছা ক্যামেরাটা বন্ধ রেখে কিছুক্ষণ বসে থেকে দেখি, আমি দেখিও। আবার আমার মধ্যে একটা ব্যাপার ঘটে গেছে যে মনে হচ্ছে আমি এই সুন্দর জিনিসটা দেখছি, আমি যদি মানুষকে এটা সুন্দর করে দেখাতে পারতাম। সেই জায়গা থেকে মনে হয় আমি শুধু দেখলেই হবে না, দেখার সাথে সাথে যখন কোনো ভালো দৃশ্য রেকর্ড না দিয়ে আমি শুধু নিজে দেখছি, তখন আফসোস হচ্ছে, হায় হায় আমি তো নিজে চোখে দেখলাম, আমি যদি এটা রেকর্ড করতে পারতাম গোটা দুনিয়াকে দেখাতে পারতাম। সেই জায়গা থেকে আবার আমার কাছে এটা ঠিক আছে, আমি উপভোগ করার পাশাপাশি ক্যামেরায় ধারণ করে মানুষকে দেখানোকে এটাও একটা ভালো কাজ মনে করি, এটার মধ্যেও আমি আনন্দ পাই। এখন পর্যন্ত আপনি কতগুলো দেশ ঘুরেছেন? 15টার মতো দেশ ঘুরেছি। আমি খুব বেশি দেশ ঘুরি নাই। আমি শুরু করেছি 2019 সালে, যখন আমি কেবল বিভিন্ন দেশে যাওয়া শুরু করব সেই সময়ে হচ্ছে করোনা চলে আসলো। এই কারণে বছর দুয়েক স্টাক হয়ে গেলাম, তারপর থেকে এখন শুরু করেছি। আর ভ্রমণ করার ক্ষেত্রে আমি, অনেকেই মনে করেন যে দেশ গোনা, যে কয়েকটা দেশই গেলাম এটাই বড় মনে করেন, কিন্তু আমি এটা কখনোই মনে করি না। কারণ আমি থাইল্যান্ডে যখন ঢুকেছি 1.5 মাস ছিলাম, আমি যখন সৌদি আরবে গেছি ওইখানেও 1.5 মাসের বেশি ছিলাম। তো আমি যদি এক দেশের টাকা খরচ করে যদি চিন্তা করতাম যে চেক ইন দিব আশপাশের 5-7টা দেশে, ওই দিয়ে আমি হয়তো 50টা সেরে ফেলতে পারতাম। কিন্তু আমার কাছে মনে হয় যেখানে যাচ্ছি সেই জায়গাটা ভালো করে বুঝে আসি। আমি তুরস্কে 3 বার গেছি, একবার যে 1 মাসও টানা থাকছি। আমি চেষ্টা করি যে যেই জায়গায় যাচ্ছি সেই জায়গার সব কিছু নিয়ে আসার, আস্তে আস্তে যতদূর যাওয়া যায় আর কি। আপনার বিষয়ে আমরা আরও অনেক জানার চেষ্টা করব, কিন্তু তার আগে সময় হয়েছে একটি বিরতি নেবার। বিরতির পরে ফিরে এসে আমরা জানার চেষ্টা করব যে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি যখন ভাবলেন যে এই পেশায় আপনি আসবেন, সেই সময়টায় আপনার পরিবারের সাপোর্টটা কীরকম ছিল, এটা আমরা জানার চেষ্টা করব বিরতির পরে ফিরে এসে।
প্রাউড অফ ইউ অনুষ্ঠানে নিচ্ছে একটি বিরতি, সঙ্গী থাকুন। স্বাগত আরেকবার প্রাউড অফ ইউ অনুষ্ঠানে। আজ আমাদের স্টুডিওতে আছেন কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন। বিরতির পরে আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। বিরতির আগে আসলে বলছিলাম যে আপনার কাছে জানতে চাই যে যখন আপনি আপনার পরিবারে জানালেন যে আপনি সাংবাদিকতা পেশাটা ছেড়ে আপনি বা এটার পাশাপাশি আপনি করতে চান ট্রাভেল ব্লগ হিসেবে যাত্রা শুরু করতে চান বা একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পেশাটা শুরু করতে চান, সেই সময় আসলে আপনার পরিবারের মানুষজন কি বলেছিলেন? আসলে এটা খুব কঠিন মুহূর্ত ছিল, আমার জন্য কঠিন ছিল, আমার পরিবারের জন্য এটা কঠিন বিষয় ছিল। তবে আমি আমার সিদ্ধান্তে অটল ছিলাম যে আমি চাকরি ছেড়ে দিচ্ছি এবং দিয়ে আমি ইউটিউবিংটায় বা কন্টেন্ট ক্রিয়েশন যে পেশা এটাকেই আমি নেব। আমাকে যখন অফিস থেকে বলা হলো যে হয় আপনি দুইটার মধ্যে একটা বেছে নেন, একটা নোটিশ, সরাসরি আমাকে বলা হয়নি, নোটিশ দেওয়া হয়েছে যে অফিসে চাকরি করতে হলে হয় অফিসের ডিউটি অফিসের কাজই শুধু করবে, ইউটিউবিং বা অন্য কিছু করতে পারবে না, দুইটার মধ্যে একটা বেছে নিতে হবে। আমি তখন আমার এমডিকে গিয়ে বললাম যে দেখেন আমি তো এই নোটিশ দেওয়ার পর থেকে প্রায় 15 দিন আমি কোনো ভিডিও দিই নাই, যে এটা নোটিশের ভায়োলেশন হবে। আমি সিদ্ধান্ত নিয়েছি চাকরি ছেড়ে দেবো। সেদিন ছিল জুলাইয়ের 14 তারিখ। চাকরি ছেড়ে দেব, সামনে তো আর কয়েকদিন আছে। আমি চিন্তা করছি জুলাই শেষ করে জুলাইয়ের 31 তারিখ পর্যন্ত আমি থাকবো। তো এই 14-15 দিন আছে, এই সময় আমাকে ভিডিও আপলোড দেওয়ার সুযোগ দেওয়া হোক। তিনি তখন বললেন না, এটা হবে না, যখন চাকরি তুমি ছাড়বে তখন থেকেই ভিডিও দিতে পারবে, এখানে থাকলে কোনো ভিডিও আপলোড দিতে পারবে না। যাই হোক, তাদের প্রতি শ্রদ্ধা সম্মান রেখেই বলছি, তারা আমাকে অনেক পছন্দ করতেন। আমি চাকরি ছাড়িয়ে আমার অফিসের কেউই চাননি, কিন্তু কিছু কিছু মানুষের গাত্রদাহ হয়েছে যে আমি চাকরি করছি পাশাপাশি ইনকাম করছি, এটা তাদের ভালো লাগেনি। আমি একটা জিনিস মেনটেন করতাম সব সময়, সেটা হচ্ছে যে আমাকে যেন কেউ কোনোদিন প্রশ্ন তুলতে না পারে অফিস আওয়ারে আমার ব্যক্তিগত অর্থাৎ ইউটিউবের কাজ করছি। যেই দিন আমার অফিস থাকতো সেই দিন আমি ইউটিউবের কোনো কাজ করতাম না। সকালে অফিস আছে, বিকালে আমি ইউটিউবের জন্য শুটিং করছি, করিনি। বিকালে আমার অফিস, সকালে ইউটিউবের জন্য শুটিং করেছি, করিনি। আর অফিস ডিউটি থাকার সময় তো প্রশ্নই ওঠে না। আমি শুধুমাত্র ডে অফের দিনেই কাজ করেছি, আর যেদিন আমি ছুটি নিয়েছি ওই দিনেই কাজ করেছি। সময় টিভির আমার হাজার হাজার সহকর্মী আছে, বিভিন্ন সময়ের মানে হাজারখানিক হবেই, তারা সবাই আমাকে চেনেন। এই যে কথা আমি বলছি ডিবিসিতে, তারা যখন শুনবেন তারা এটা মিলিয়ে নিতে পারবেন। কারো না কারোর সাথে আমি কাজ করতে বের হয়েছি কোনো না কোনো দিন। তারা কোনো দিনও দেখেননি আমার এই কাজ করতে, করেছি কারণ কখনো যাতে প্রশ্ন না ওঠে যে অফিস আওয়ারে নিজের কাজ করে। তারপরেও এটা নিয়ে কথা উঠেছে এবং অর্থাৎ প্রফেশনাল জায়গা থেকে আপনি একদম আপনার জায়গায় পলিটিক্যাল রিপোর্টিং করতাম। সেই সময় পলিটিক্যাল রিপোর্টিং ইউটিউবে আপলোড দিয়ে অনেকে অনেক ইনকাম করছিলেন বা চ্যানেল গ্রো করছিলেন, কিন্তু আমি সেই কাজও করিনি। আমি এমন একটা করেছি যেটা আমি যেই কাজ করি সেই কাজের বাইরে, মানে পলিটিক্যাল কোনো কিছু থাকবে না। যাই হোক, আপনার প্রশ্নের জায়গায় আসতেছে। ও যখন বললাম যে আমি ভিডিওটা দিতে পারবো কিনা, উনি বললেন না। আমি সাথে সাথে বের হয়ে আসি, তার রুম থেকে বের হয়ে এসে সাথে সাথেই লিখে ফেলি রেজিগনেশন লেটারটা, লিখে আমি জমা দিয়ে ওই মুহূর্তে অফিস থেকে বের হয়ে গিয়ে আমি ভিডিওটা আপলোড দিই। এবং বাসায় যখন জানালেন? বাসায় যখন জানিয়েছি আমার বাবা কোনোভাবেই রাজি হয়নি। আমার বাবা বলছেন যে না এটা মেনে নেব না। কয়েকদিন আগে থেকে তাদের সঙ্গে আমার আলাপ হচ্ছিল, কোনোভাবেই না। এদিকে আমার বাবা যখন মানছিলেন না, তখন আমার বোনের হাজবেন্ডকে ছোট বোনের হাজবেন্ডকে বললাম যে একটু আমার বাবাকে বোঝানোর চেষ্টা করুন। তারা আসলে আপনার পরিবারে মানানোর চেষ্টা করলেন। এইবার আমি একটু আসতে চাই যে আপনার পুরস্কার যেগুলো পেয়েছেন, সম্প্রতি আপনি পুরস্কার পেয়েছেন ট্রাভেল ব্লগার, সেরা ট্রাভেল ব্লগার অফ দ্য ইয়ার 2025। ঠিক সেই সময়টা কেমন লেগেছিল? আপনি কি কখনো ভেবেছিলেন? আমাকে বলা হয়েছিল যে আগে থেকে জানানো হচ্ছিল আপনি মনোনীত হয়েছেন, আপনি আসবেন। আমি তখন দ্বিধাদ্বন্দ্বে ছিলাম যে আমার অনেক কাজ ছিল, যেতে পারবো কিনা আমি বুঝতেও পারছিলাম না। তারপরে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমি না যাই, আমার সাথে একজনকে পাঠাই। আমার সাথে ভ্রমণ সঙ্গী হিসেবে নিলয় করে ওকে বললাম যে তুমি একটু যাও, আমি কোনো পুরস্কার পেলে নিয়ে এসো। পরে মনে হলো যে আমিও যাই। তো যাওয়ার পরে তো পেলাম, পাওয়ার পরে অনেক ভালো লেগেছে। আপনাকে বলে রাখি, পুরস্কার পাওয়া যে কোনো মানুষের জন্য হয়তো ভালো লাগার বিষয়, কিন্তু আমি আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার মনে করি আমার দর্শকের, আমার সাবস্ক্রাইবারদের ভালোবাসা। তাদের যে ভালোবাসা, এর চেয়ে বড় কোনো পুরস্কার এই দুনিয়াতে আর কোনোভাবেই হতে পারে না।
এটাই সবচেয়ে বড় পুরস্কার। তারপরেও এই বাকি পুরস্কার যেগুলো আসে এটা তো অবশ্যই। আচ্ছা, আপনার কাছে জানতে চাই যে যারা আসলে এই সময়ে আমরা আসলে দেখি যে অনেক 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 কন্টেন্ট ক্রিয়েটার এখন আমরা দেখতে পাই, তো যারা আসলে এই পেশায় আসতে চাচ্ছে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে, আপনার কাছে কি মনে হয় যে তাদের আসলে সবার প্রথমে কোন জিনিসটা মাথায় রাখা উচিত? যারা আসতে চাচ্ছেন এখন কিন্তু কঠিন হয়ে গেছে। আমিও যখন এসেছি তখনও কিছুটা ইজি ছিল আর কি মোটামুটি, কিন্তু এখন বিশেষ করে হ্যাঁ সস্তা হয়েছে, ইজি হয়েছে ফেসবুকের। মানে কে যে এখানে কখন স্টার হয়ে যাবে তার কোয়ালিটি থাকতে হবে এমন কোনো বিষয় না। আমি তো বলি মাঝে মাঝে আমাকে অনেকে জিজ্ঞেস করেন যে কি করতে পারি, কি করলে ফেসবুকে ভালো করা যাবে। আমি মজা করেও বলতে পারেন, সিরিয়াসলিও বলতে পারেন। আমি বলি আপনি যখন একেবারে অযোগ্য হবেন, আপনার যেটি করার কোনো কথা না, আপনি যেটা পারেন না সেই জিনিসটা করবেন, আপনি যে জিনিসটা বোঝেন না সেই জিনিস করবেন, তাহলেই আপনার ফেসবুকে মানে সফল হওয়ার পসিবিলিটি আছে। আপনি যত অযোগ্য অথর্ব আপনার তত বেশি সম্ভাবনা আছে ফেসবুকে আপনার ভালো করার। কিন্তু ইউটিউবে ভালো করতে হলে আপনাকে অবশ্যই কোয়ালিটি মেনটেন করতে হবে, এখানে আপনার কিছু জানতে হবে, পড়াশোনা করতে হবে। তাই নতুন যারা কন্টেন্ট তৈরি করতে আসছেন তাদের সবার কাছে আমি বলতে চাই, আপনি যে কোনো বিষয় নিয়ে ভিডিও তৈরি করতে পারেন, তবে আপনার মনে রাখতে হবে আপনি কি পছন্দ করেন, আপনার যে বিষয় নিয়ে ভালোবাসা আছে, আপনি যেই জিনিসটি করতে ভালোবাসেন, আপনি যেই জিনিসটি দেখতে ভালোবাসেন, আপনি যেই জিনিস নিয়ে কথা বলতে ভালোবাসেন, ঠিক সেইটাকেই সাবজেক্ট হিসেবে নির্বাচন করুন এবং কন্টেন্ট তৈরি করার চেষ্টা করুন। আপনি অবশ্যই সফল হবেন এবং সেটাকে তুলে ধরতে হবে। অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন সুমন আপনাকে আমাদের আজকে সময় দেওয়ার জন্য। ভীষণ ধন্যবাদ আপনাকে। ডিবিসি নিউজকেও ধন্যবাদ আমার মতো ক্ষুদ্র মানুষকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, অশেষ কৃতজ্ঞতা। অসংখ্য ধন্যবাদ। প্রাউড অফ ইউ অনুষ্ঠান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ডিবিসির সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।